জিনিস নিয়ে বলুন, আপনার যদি কাদেরকে দিয়ে কাজটা করালেন? আমরা যদি এখানে দেখি যে পশ্চিমবঙ্গে আরএসএস এর সব থেকে যিনি বড় নামটা উঠে আসে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। বারবার করে আমরা দেখেছি যে তিনি আরএসএস এর বিভিন্ন কাজে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অনুশীলন করেছেন। আরএসএস এর বলেছেন যে আমি আরএসএস এর লোক, আমাকে যেখানে দল পাঠাবে আমি সেখানেই যাব। তাতে তিনি এমনও বলেছেন যে আমাকে যদি ভোটে দান না করায় আমার সমস্যা নেই, আমি সংঘের কাজ করি সেটাই করে যাব। এইরকমভাবে আর কাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে আরএসএস? গুড। আপনি দেখুন, সংঘের একটা শাখা আছে, সংঘের একটা লোক আছে এখানে, ওরা খুব সুন্দরভাবে শাখা বাড়াতে। এই যে আমাদের মোহন ভাগবতজি এসেছিলেন, পূজনীয় মোহন ভাগবত এসেছিলেন, উনি একটা কী করলেন, একজন মানুষ যেটা সোসাইটিতে যারা ওপিনিয়ন মেকার্স, কি পার্সোনালিটি বলি, যার মধ্যে আইএস আইপিএস অফিসার, সায়েন্টিস্ট, টিচার, প্রফেসর্স, রাইট, বড় বিজনেসম্যান, ওদেরকে ডেকে নিজে এই 5টা কথাটা বললেন কি ভাই আমরা এখানে পলিটিক্যাল জিনিসের জন্য নয়, আমি সমাজকে চেঞ্জ করতে চাই, আমি চাই আমাদের ভারতবর্ষ একটা বিশ্বগুরু হোক। এটা বিশ্বগুরু হলে আমাদের মধ্যে বিশ্বগুরু হওয়ার জন্য এই যে আমাদের ফাড় আছে ওটা শেষ করতে, ওয়ান্স দ্য ভিশন হ্যাজ বিন এস্টাবলিশড। তারপর জানেন এই 4 মাস থেকে মোর দেন 3,000 যারা প্রচারক যাকে বলা হয়, যারা শুধু এই কথাটা 5টা কথা নিয়ে যারা প্রচার করবে, ওরা পশ্চিমবঙ্গে এসছে। প্রত্যেকটা আপনার কি নাম বলি, আপনার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে ওরা ঢুকেছে, আর ওরাই সিলেক্ট, ওরা সব জায়গায় গিয়ে ওরাই সিলেকশনের প্রসিজারকে কে ক্যান্ডিডেট হবে, কবে হবে, ওরাই ডিসাইড করেছে। কি দেখুন এখানে যেরকম সিচুয়েশন আছে, এই 3,000 লোক 3 মাস ধরে এখানে আপনার ঘুরে ফিরে ওরা সিলেকশন অফ ক্যান্ডিডেট সিলেকশন করেছে, রাইট, অ্যান্ড ওরাই ক্যাম্পেনিং করেছে কি কীভাবে কোথায় কোথায় ক্যাম্পেইন। তার মানে এবার 200 পার নয়, এবার 400 পার নয়, এবার শুধু কথা আমরা জিতছি, আপনি যোগদান দিন। এটা ভেরি আপনি তো খুব সুন্দরভাবে দেখালেন কি প্রত্যেক জায়গা, ছোট ছোট জায়গা যেটা, যার মধ্যে ছোট ছোট লোক যারা মানে যারা এই তোলাবাজি নিয়ে একদম বিলকুল ওরা বিপাকে ছিল, ওরা ভেবেছিল এটা কোথায় আছি আমরা, ওদেরকে বোঝানো হচ্ছে ভয় করো না, ভয় মুক্ত হোক, তো আমরা জিতছি, তুমি আমাদের সঙ্গে আছো। এই আপনি শুভেন্দু অধিকারী বাবুকে বারবার দেখাচ্ছেন, ইনি তো একটা মুখ। এনার পেছনে আপনি যদি ভবানীপুরের যদি আপনাকে কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন, ভবানীপুরে যদি আপনি কথা বলেন, ভবানীপুরে আপনার 2টো পিকচার আপনি পাবেন। ভবানীপুরের একদম মিনি ভারতবর্ষ যেটাকে আমরা বলি, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে যেমন রয়েছেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, এবং অনেকটা ভবানীপুরে যেটা পাওয়া যায় সেটা গোটা ভারতবর্ষের একটা খণ্ডচিত্র। ভেরি নাইস। আগে আপনি বলি ব্রডলি, মানে বড় জিনিস দিয়ে আপনি যদি দেখুন, নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গলকে ডিফারেন্ট করা, তাই জন্য ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। আর আপনি স্ট্রাইক রেটটা দেখে নিন, আগে ছিল 152 সিট, অন্যতে 142 সিট। স্ট্রাইক রেট কত সুন্দরভাবে এরা স্ট্রাইক রেটে কেন এরা ডিফারেন্সিয়েট কিয়েছে আপনি বুঝতে পারবেন। বিপ্লব দেব, এইদিকে আপনি মঙ্গল পাণ্ডে, আইআইটি সব জায়গায় আছে, আর উপরে সুনীল বনসন সবাইকে কন্ট্রোল করছেন। বাইরে থেকে লোক এসে এখানে লোককে শুধু বোঝাচ্ছে কি তোমাদের সংস্কৃতি কি। কেন উত্তরবঙ্গটা দিয়ে কেন? কারণ আমরা যদি একটু দেখি যে উত্তরবঙ্গ, তারপরে আস্তে আস্তে নিচের দিক করে এসে পশ্চিমের দিকের যে জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, জঙ্গলমহল যেটাকে আমরা বলি, বীরভূম হয়ে তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ, মানে এই ফর্মুলাটা ঠিক কি? এই ফর্মুলাটা খুব সুন্দর ছিল। এই ফর্মুলার মধ্যে দেখুন এখানে যে সেকেন্ড ফেজ যেটা আমরা বলি 142, আপনি ওখান থেকে বুঝতে পারবেন এখানে বিজেপির স্ট্রাইক রেট ছিল 18টি। আউট অফ 142 অনলি 18 বিজেপি এমএলএ। আর আজকে আপনি দেখুন কত আছে। ওরা জানতে পেরেছিল যে আরবান পপুলেশন যেটা আছে, যেটা আমরা প্রেসিডেন্সি বলছি, যার মধ্যে কলকাতা আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, আর এইদিকে হাওড়া, হুগলি আছে, এটা ক্র্যাক করা খুবই ডিফিকাল্ট। বিকজ এখানে ওপিনিয়ন মেকার, এখানে আপনাদের মতন চ্যানেল, ভেরি পপুলার চ্যানেল আছে, প্রত্যেক রাত দিন লোক মানুষ দেখছে, ওরা ওপিনিয়ন বাজছে। সাইলেন্ট ভোটার্স, ফ্লোটিং ভোটার্স, ওরা দেমাগ, ওরা চাইছে কি কী করবো। ওদের মধ্যে বেশি ভয় ছিল, বিকজ ওদের ছোট ছোট জিনিস ওদের লাইফে, যদি একটা ট্রেন থেমে যায় ওদের লাইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, রাইট। ওদের কাছে যদি একটু পয়সা 2 তারিখে আসলে ব্যাংকে ঢুকলে ওরা বুঝতে পারছে 20 টাকা প্রত্যেক দিন দিতে হচ্ছিল ওদেরকে এই তোলাবাজদের, 3,000 টাকা, 4,000 টাকা, সব জায়গায় তোলাবাজি হচ্ছিল। ওটা এই ভয় থেকে কি করে বিমুক্ত করবে, এটা এরা জেনে নিয়েছিল কি এই যে প্যাটার্ন অফ দ্য ভোটার্স মাইক্রো লেভেল, খুব সূক্ষ্মভাবে। এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে স্ট্র্যাটেজিটা, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেশিনারিতে ধরা পড়েনি? এটা কিভাবে সম্ভব হলো তাদেরকে এড়িয়ে গিয়ে? কারণ তারা তো শাসক দল, 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে সেটা সম্ভব হলো তাদেরকে সরানোটা? ভেরি সিম্পল।
একটা আপনি বলছেন এদের কি সরানো কি করে সম্ভব হলো, এদের কাছে স্ট্র্যাটেজিজম ছিল না, এদের কাছে ভোট কৌশলী ছিল, আইপ্যাক ছিল এদের কাছে, প্রতীক জৈনের লোক ছিল, চান্ডেল সাহেব ছিলেন, হ্যাঁ ওনার কাছে তো 60 কোটি টাকার আপনার পয়সা এসেছিল আপনার ওই কোল স্ক্যাম থেকে, ওই তো ধরা পড়লো। তার মধ্যে এই যে দিদি আপনার যে ইনি ওনে ফাইল নিয়ে গেলেন, এটা তো অনেক এখন সুপ্রিম কোর্টে আছে, আমি কথা বলবো না। তাহলে এনা যে ভোট কৌশলী ছিল, যেদিন ইলেকশন হলো নেক্সট দিন উনি রিলিজ, তার মানে কি হলো, উনি সব কিছু, চান্ডেল সাহেবকে তো থাকতে হবে ভারতে, উনি সব কিছু বলে দিলেন আমাদের কে ক্যান্ডিডেট হবে, কোথায় টাকা আসবে, কি আমাদের প্রোগ্রাম আছে কি না আছে, সবাই তো আপনার ভোট কৌশলী আইপ্যাক। ইনি মানুষ ছেড়ে ইনি একটা ভোট কৌশলীর উপরে ডিপেন্ড করেছিলেন দিদি, এনাকে কন্ট্রোল তো নিজে দিদি এখন কন্ট্রোলে ছিলেন না পার্টির, এটা আইপ্যাক ডিসাইড করতো। আইপ্যাক সব থেকে কত বড় বড়, আপনারাও তো ইন্টারভিউ করেছেন, কত বড় বড় লোক বলেছে আমাদের থেকে টাকা চাওয়া হতো, আমাদেরকে বলা হতো আপনি পার্টির জন্য কিছু করেননি, ওরা ডিসাইড করতো, নট দিদি এনিমোর। সো দিস ইলেকশন 2026 ইলেকশন, 2021 ইলেকশন, এটা ইনি করাননি, এটা আইপ্যাক করেছে। ইনি একটা পুতুল ছিলেন, আর এই পুতুল একটা ডেঞ্জারাস। দ্বিতীয় জিনিস, কিছু জিনিস স্টেটের বাইরে ছিল। আপনি দেখুন বিজেপির একটা স্টাডি দেখুন, বা সঙ্গের একটা স্টাডি দেখুন, দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের আপনার ব্রোঞ্জ স্ট্যাচু লাগানো হলো আমাদের ইন্ডিয়া গেটে। এত বড় সম্মান, আমাদের প্রথম কমান্ডার ইন চিফ নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার ছবি আজ পর্যন্ত তো কেউ বলেনি, পশ্চিমবঙ্গ থেকে কেউ যায়নি ওখানে, ওনার পরিবারের লোকও যায়নি, ওনারা তো রাজি করেও কিছু বলেননি। আর কিছুদিন আগে ওরা তো তৃণমূলে গিয়ে যোগদান দিলেন, উনি তো বুঝতে পারেননি কি মানুষ কি ভাবছে, মানুষের মনে কি হচ্ছে। ওয়ান, দ্বিতীয়, আপনি পার্লামেন্টে দেখুন, এই আপনার বন্দে মাতরম নিয়ে ওরা 10 ঘন্টা থেকে বেশি ওরা ডিসকাশন করলো। এই বন্দে মাতরম যখন কথা হলো পার্লামেন্টে, যখন ডিবেট হলো, ওর মধ্যে ভারতও নয় পুরো বিশ্ব বুঝতে পারলো আনন্দ মঠটা কি, বন্দে মাতরম ভ্যালুটা কি। তখন রাইট এনি বাঙালি যেটা আমাদের যেটা সংস্কৃতি আছে, আমাদের যেটা কালচার আছে, আমাদের যেটা রিচনেস আছে, ওইটা আপনার পুরো ভারতীয় নয় পুরো বিশ্বকে দেখালো। এর ইম্প্যাক্ট হবে না? আর তারপরে ওনার গ্রেট গ্র্যান্ডসান কে উনি নাহাটি থেকে উনি টিকিট দিয়েছিলেন, উনি তো জিতেছেন। আমাদের ঋষি বঙ্কিমের পরিবারের লোক, তো উনি আজকে ইলেকশন, কে করবে এসব, কে করবে? তো তাহলে এই যে বাঙালি অস্মিতা, এসআইআর, এগুলো কি তাহলে এগুলোকে তুলে ধরে বারবার করে যে বাংলাকে বিভিন্ন রকম বক্তব্য দেবার চেষ্টা, কিংবা মালদা মুর্শিদাবাদের সেই জায়গাগুলোতে যে অশান্তির ঘটনা আমরা দেখেছি 2024-এর ভোট পরবর্তী সময় থেকে, মানে লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি যে অশান্তি, তাহলে কি এগুলো সবকটা পরিকল্পনা ছিল? মানে আমরা যেটা নিয়ে আগে আলোচনা করছিলাম যে 5টা ভয়ঙ্কর প্ল্যান, তার মানে কি এগুলো পরিকল্পিত ছিল বলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন? দেখুন এসআই নিয়ে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমরা যখন গ্রাউন্ডে যাই, আমাদের লোকের সঙ্গে কথাবার্তা হয়, আমাদের লোক বলবো স্যার আমি তো এই ব্যারেকপুরে আমরা জিতছি। কিন্তু স্যার প্রশ্নটা এটা যে এসআইআর তো রাজ্যে আগেও হয়েছে, এটা তো নতুন নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা